9 জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে গুরুত্ব সরকারের। বৈষম্যহীনতার প্রতিফলন বাজেটে নেই, বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ক্ষমতায় গেলে প্রথম 180 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা। নিবন্ধনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকও ফেরত পাচ্ছে জামায়াত। শিগগিরই প্রজ্ঞাপন। ইশরাকের শপথের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। ঈদ ঘনিয়ে আসায় রাজধানী সহ সারা দেশে জমজমাট পশুর হাট। ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। হাজিদের পদচারণায় মুখর মক্কা নগরী। মিনায় চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল হাজিরা। এবং ভুটানের বিপক্ষে হামজা ও রানার ঝড়ে 2-0 গোলের সহজ জয় পেল বাংলাদেশ। অভিষেকেই নজর কাড়লেন তরুণ ফাহমিদুর। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে থাকছে বিস্তারিত। 5 আগস্টের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেরানোর চেয়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জরুরি, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। জানান, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে 9 জুন যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থ পুনরুদ্ধার বিশেষ গুরুত্ব পাবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে 10 থেকে 13 জুন যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। প্রধান উপদেষ্টা 9 জুন রওনা হবেন জানিয়ে তিনি বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ হলেও জোর দেওয়া হচ্ছে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং দুদক মহাপরিচালককে সঙ্গে নিচ্ছেন তিনি। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সব দেশের সাথেই একসাথে চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যের সাথেও আমরা পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। 5 আগস্টের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, এর চাইতে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জরুরি। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। যে আমরা শুনছি এই লোক এখানে আছে, সে এত কিছু করেছে, এটা তো বলা যায় না যতক্ষণ পর্যন্ত কোর্ট বা কোনো লিগ্যাল এন্টিটি থেকে তাদের বিরুদ্ধে কোনো সামন বা অর্ডার ইস্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ওখানেও কিছু বলতে পারবো না। সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কিনা এ বিষয়ে অবগত নন বলে জানান রুহুল আলম সিদ্দিকী। আমাদের কাছে এরকম কোনো তথ্য বা কোনো কিছু এই মুহূর্তে নাই। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলেও প্রস্তাবিত বাজেট তার প্রতিফলন নেই বলে মনে করে বিএনপি। দলটির মতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনের রোডম্যাপ না থাকায় বিনিয়োগ আসছে না। দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রথম 180 দিনের কর্মপরিকল্পনাও জানায় বিএনপি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট নিয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এতে অন্তর্বর্তী সরকারের দেয়া 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের নানা দিক তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈষম্য নিরসনে আন্দোলন হলেও তার প্রতিফলন নেই বাজেটে। এ নিয়ে কারো মতামত না নেয়ার অভিযোগও করেন তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারত। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ বাস্তবসম্মত নয় জানিয়ে বিএনপির নেতা জানান, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ আসছে না। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে
রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল। ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবার জিডিপি 2 থেকে 3% বেড়েছে দাবি করে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে পরবর্তী 180 দিনের কর্মপরিকল্পনাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। শহীদ পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীকে দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর এই কথা বলেন। এছাড়াও ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, মেয়রের গেজেট প্রকাশের মধ্য দিয়ে ইসি তার দায়িত্ব শেষ করেছে। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রায়। বুধবার বিকেলে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সিএসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনে ষষ্ঠ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জামাতি ইসলামী নিবন্ধন দ্রুতই ফেরত পাবে। খুব শীঘ্রই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার গেজেট হয়ে যাবে বলেও জানান তিনি। তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি। এছাড়াও তিনি আরো বলেন, প্রজ্ঞাপনে 2008 সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেয়া হয়েছে। এজন্য দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সাথে সাথে দলীয় প্রতীক হিসাবে দাড়িপাল্লা দেওয়া হয়েছিল একই প্রজ্ঞাপনের মধ্যে। এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে। ইশরাক প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপিল বিভাগের আদেশ পর্যালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশন মনে করে তাদের কাজ এই বিষয়ে শেষ। গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে, বিধায় আমরা মনে করি নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির হাটের খবর। জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানির পশুর হাট। বেড়েছে গরুর আমদানি, ক্রেতা সমাগমে জমজমাট হাট। অপেক্ষাকৃত ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় দামও তুলনামূলক একটু বেশি। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সাদ আহমেদ। ক্রেতা বিক্রেতার এই দর কষাকষি বলে দেয় জমে উঠেছে রাজধানীর শাহজাহানপুরের কোরবানির পশুর হাট। বড় থেকে মাঝারি সব ধরনের গরুর সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী গরু কিনতে পারছেন ক্রেতারা। তবে বড় গরুর তুলনায় মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি। গরুর পাশাপাশি পর্যাপ্ত সরবরাহ রয়েছে ছাগলেরও, সেখানেও রয়েছে ক্রেতা সমাগম। সাধ্য অনুযায়ী পছন্দের ছাগলটি কিনে নিচ্ছেন ক্রেতারা। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হিউজ পরিমাণ গরু আছে এবং আমার মনে হয় সেই তুলনায় কাস্টমার কম। গত বছর থেকে একটু কম, এবছর ক্রেতাও একটু কম। আগে যখন আসছিলাম তখন একটু দামটা চড়া মনে হয়েছে, আজকে অনেকটাই স্বস্তিজনক এবং আজকে বিক্রিও বেশি হচ্ছে, দেখে ভালো লাগতেছে। আসলে আজকে ঈদের আমেজটা আজকে মনে হচ্ছে শুরু হয়ে গেছে। ক্রেতা কম, আপনার ওনাদের প্রাইসটা বেশি, দামটা বেশি চাচ্ছে। একটু দাম দর করে নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অন্যদিকে বিক্রেতারা বলছেন খরচ অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। দেশে যাবো না দেশে যাবো না আপনারা বলেন। গোটার দাম 2 লাখ 2 লাখ নির্ণয় করবো, মাত্র 1 লাখ 20 দাম করে কি করে ব্যবসা চাইবো না, 8 লাখ করে ছাড়বো, উপরে আল্লাহ জানে।
কপালে তাহলে বিক্রি হবে, না থাকলে নাই। ওটা কালা বাদশা, আমি 5.5 লক্ষ, 3.5 লক্ষ দাম উঠছে ভাই। এই বছর বেচাকেনা একটু কম আছে। আর ইজারাদাররা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিক্রি। তবে বৃহস্পতি শুক্রবার মূল বেচাকেনা শুরু হবে বলে মনে করছেন তারা। আর 2 দিন বাড়বে, অনেক বাড়বে, কারণ এখানে কয়েকটা গরুর হাট ঢাকাতে বন্ধ আছে। ঈদুল আজহার 2 দিন বাকি থাকলেও ক্রেতা বিক্রেতার হাঁকডাক আর হই হুল্লোড়ে জমজমাট রাজধানীর পশুর হাট। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে দুদক। এদিকে সম্পদ বিবরণী দাখিল না করা ও 85 লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলায় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন নগদের 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তানভীর মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এনআই নাহিদের রিপোর্ট। বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এদিন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত 645 কোটি টাকার ইমানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি, জানান দুদক মহাপরিচালক। পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে নগদে 645 কোটি 47 লক্ষ 10,758 টাকারও বেশি 41টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের 9 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সম্পদ বিবরণী দাখিল না করা ও 85 লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং 84,35,000 ও বেশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ও 27(1) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় দুদক মহাপরিচালক আরও জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে সংস্থাটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এক সপ্তাহ কমেনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের স্থবিরতা। সেবা না পেয়ে চরম ভোগান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের। বুধবার জরুরি বিভাগ চালু হলেও চিকিৎসক নার্স সংকটে মেলেনি কাঙ্ক্ষিত সেবা। দীর্ঘ লাইনে ভোগান্তিতে রোগীরা। পরিচালক বলছেন, জুলাইয়ে আহতদের চিকিৎসায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিএমএইচ সহ 4 মেডিকেলের বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। তবে কবে স্বাভাবিক হচ্ছে হাসপাতাল সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। এক সপ্তাহ পর সীমিত আকারে কাজ শুরু করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগ। তবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সাধারণ রোগীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে কোনো চিকিৎসা না পেয়েই। সকাল থেকে আসতেছি, আইসা দেখতেছি যে এখানে আপনার মোটামুটি সব সার্ভিসও অফ, শুধুমাত্র ইমার্জেন্সি মনে হয় ওপেন আছে এবং লম্বা লাইন। প্রায় আমি টিকিটই কালেক্ট করলাম প্রায় 45 মিনিট ধরে। এখন এখানে বসে আছে ডাক্তার দেখাবো, তা তো প্রায় 1 ঘন্টা ওভার হয়ে গেছে। আমরা আসতে পারে 1 ঘন্টা উপরে হয়েছে। এখন বলতেছে আমরা চশমা দিব না, আমরা কোনো এই করব না। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন খন্দকার মুসা মিয়া। 2 ঘন্টা অপেক্ষার পরও কোনো চিকিৎসা না পেয়েই ফিরে যান তিনি। আমার সমস্যা বেশা বাজার আসে বন বাড়িতে এখন তো বাজান ডাক্তার নাই, এখন কিতা করো, তো আবার ফিরে যাওয়া লাগবে। দীর্ঘ অপেক্ষায় চিকিৎসা না পেয়ে ক্ষোভ জানান সাধারণ রোগীরা। এই বহির্বিভাগের টিকিট আমাকে দিয়েছে, আমি তো সেই সেবা নিতে পারি, বলো যে না এটা সম্ভব না ভাই, এটা ঈদের পরে আসেন। তাহলে এখানে 2 ঘন্টা নষ্ট করে যে সাফারের আমরা কেন? এখন ভিতরে যাওয়ার পর ডাক্তার যে ওই চেক পাওয়ারও চেক করে না, সে বলছে একমাত্র ইমার্জেন্সি যারা রুগী আছে তাদের আমরা দেখবো। তাহলে তারা আমাদের কাছে টাকা নিয়ে টিকিট দিতেছে কেন? আমরা আসছি ঘন্টা 2 ঘন্টা হয়েছে, আমরা টিকিট কাটি না, টিকিট কাটতে যদি ওষুধ না দেয় টিকিট কাটে কি করবো? গেল বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও বহিরাগতদের মধ্যকার সংঘর্ষে কয়েকজন চিকিৎসক নার্স আহত হওয়ার পর থেকেই বন্ধ জাতীয় এই হাসপাতালটি। যেখানে রোগীদের ভিড়ে পা ফেলানোর জায়গা থাকতো না, সেখানে পুরোটাই খাঁ খাঁ করছে হাসপাতালটি।
বুধবার থেকে কড়া পুলিশি পাহারা থাকলেও কর্মবিরতিতে আসেন হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তারা। জুলাই আন্দোলনে আহতদের জন্য দেশের 4টি হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে বিশেষজ্ঞ টিম গঠন করার কথা বললেও কবে হাসপাতালটি স্বাভাবিক অবস্থায় ফিরবে সে বিষয়ে স্পষ্ট বক্তব্য নেই পরিচালকের। নিরাপদ মনে করছি না, এই জন্য সব বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না, জাস্ট জরুরি বিভাগটা চালু করা সম্ভব হচ্ছে। তারপরেও দেখা যাক পরবর্তীতে আমরা যদি পরিবেশ উন্নয়ন হয় তাহলে আমরা সব বিভাগে চালু করার চেষ্টা করছি। দীর্ঘ সময় হাসপাতাল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার আরেকটা নতুন শিক্ষা কার্যক্রম শুরু করে দিয়ে যাচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রযুক্তিকে শিক্ষার পরিপূরক হিসেবে ব্যবহার করতে চায় সরকার। আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইনে আবেদন ও ট্রান্সফারের কার্যক্রম করতে পারবে শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা বলেন, এনসিটিবির বইয়ের মান উন্নয়ন করার চেষ্টা চলছে। গতবারের মতো যাতে ভুলে ভরা আর নিম্নমানের কাগজ না থাকে সেই ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের হাতে চলে যাবে নতুন বই। গতবারের বইয়ে যে ভুলে ভরা বই সেটা যেন না থাকে, আমরা বিশেষভাবে আমরা তৎপর এবং তদারকিতে আমরা সেক্ষেত্রে আমরা থাকব। যারা দায়িত্বে থাকবেন তারা যেন একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটা কারিকুলাম ব্যবস্থা, যেটা ক্লাস 6-7 থেকে আমাদের পর্যায়ে শুরু করে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন, তার জন্য যে ভিত্তিভূমি, যে আপনার প্লিন্থ, সেটা আমরা অর্গানাইজ করে আমরা সেটা যেতে পারবো বলে আমরা মনে করি। এনসিপির কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে রাজনৈতিক দল পরিচালনায় আর্থিক স্বচ্ছতায় এনসিপি দৃষ্টান্ত হতে চায় বলে মন্তব্য করেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটর এনসিপির কার্যালয়ে এনসিপির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে আরও তুলে ধরেন মোবাইল ব্যাংকিং এসব মাসিকভাবে সদস্যদের অনুদানে পরিচালিত হবে দলটি, যে অর্থের স্বচ্ছতা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে যে কেউ। একই সাথে সারা দেশে 70,000 সদস্য ফর্ম বিলি করেছেন বলেও জানান দলটির শীর্ষ নেতারা। এদিকে এনসিপির নামে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান দলটির আহ্বায়ক। আমরা বলবো, আপনারা বিদ্যমান যেই আইনগত যে ব্যবস্থা আছে, বিদ্যমান যেই আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনারা যথাযথ প্রক্রিয়ায় আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেখানে অভিযোগ করুন। আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা অ্যাড্রেস করব। আমরা সদস্য হিসেবে এককালীন ন্যূনতম 5,000 টাকা এবং তদন্ত পরিমাণ সংখ্যা আমরা আমাদের পার্টিতে কন্ট্রিবিউট করেছি। যারা আমাদেরকে সহযোগিতা করতে চান, কেউ কোনো ব্যক্তিগত কাউকে টাকা বা অর্থ সহায়তা দিবেন না, কারণ আমাদের একটা কেন্দ্রীয় একটা মডেল তৈরি করা হয়েছে। আমাদের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো কিন্তু পার্টির নামে, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনো ব্যক্তির কাছে কেউই অর্থ দিবে না। জাতীয় নাগরিক পার্টি এই নীতিতে বিশ্বাস করে না। মিডল্যান্ড ব্যাংক পিএলসির 12তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নেভাল হেডকোয়ার্টার ঢাকার PN সাগরিকা হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এতে 2024 অর্থ বছরের জন্য 3% নগদ লভ্যাংশ এবং 3% বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এছাড়া ব্যাংকের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী সহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয়সমূহ অনুমোদিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফ উজ্জামান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান। এছাড়া বিপুল সংখ্যক সাধারণ এবং প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডাররাও এতে অংশ নেন।